হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা নিট 2025-এর জন্য বায়োলজি প্রিপারেশন স্টার্ট করে দিয়েছি। আমরা ইউনিট 1 থেকেই আমাদের প্রিপারেশন শুরু করেছি, পড়াশোনা শুরু করেছি। আমরা অলরেডি লিভিং ওয়ার্ল্ড আর বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন পড়েছি। এনসিইআরটি থেকে প্রত্যেক লাইন বাই লাইন আমরা এক্সপ্লেন করেছি তোমাদের কাছে, এবং তার সঙ্গে আমরা এমসিকিউও অনেক প্র্যাকটিস করেছি। আবার ওই টপিকগুলোর উপর আমি আবার তোমাদের এমসিকিউ করাবো। আজকে আমরা এরই পরের অংশ, বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনের পরের টপিক যেটা প্ল্যান্ট কিংডম, সেটা আমরা এনসিইআরটি থেকে লাইন বাই লাইন পড়বো, বুঝবো। প্ল্যান্ট কিংডম পড়বো আমরা। এবং একটা কথা বলে রাখি, এই প্ল্যান্ট কিংডম নিয়ে কিন্তু স্টুডেন্টদের মনে অনেক ভয় আতঙ্ক থাকে এবং মনে হয় যে এটা মুখস্থ ছাড়া কোনো উপায় নেই এটাকে তৈরি করার। কিন্তু আমি তোমাদের বলবো, তোমরা খুব বুঝে বুঝে আমার এই স্লাইডটা দেখো এবং পাশে এনসিইআরটির বই নিয়ে এনসিইআরটি থেকেও পড়ো। আমি এনসিইআরটি থেকেই তোমাদের লাইন বাই লাইন পড়াবো। প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা লাইনের মানে যদি বুঝে নাও, তাহলে দেখবে মুখস্থ করার প্রয়োজন হচ্ছে না। এই বোঝাটাকে তোমরা যদি বারবার রিভিশন করো, তাহলে অটোমেটিক্যালি তোমাদের একটা কনসেপ্ট গ্রো করে যাবে এবং জিনিসটা তোমাদের মনে থাকবে। এবং যত রকম কঠিন কোশ্চেন, কনসেপচুয়াল কোশ্চেন যাই আসুক, লাইন তুলে আসুক, যেভাবেই আসুক, তোমরা তার আনসার করতে পারবে। যাই হোক, আমরা আজকে শুরু করি প্ল্যান্ট কিংডম। এটা আমাদের পার্ট 1, ফার্স্ট পার্ট প্ল্যান্ট কিংডমের। আমরা শুরু করি। তাহলে কি বলছে দেখো, এনসিইআরটিতে এই চ্যাপ্টার 3, এটা ইউনিট 1 এর। তো এই প্ল্যান্ট কিংডমের মধ্যে আমরা অ্যালগি, ব্রায়োফাইট, টেরিডোফাইট, জিমনোস্পার্ম আর অ্যাঞ্জিওস্পার্ম, এই 5টা গ্রুপের অর্গানিজম নিয়ে পড়বো। এবং এখানে একটা কথা বলে রাখি, আমরা বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনে আমরা ক্যারোলাস লিনিয়াস থেকে শুরু করে আমরা বিভিন্ন বিজ্ঞানীদের ক্লাসিফিকেশন পড়েছি। 2 কিংডম, 3 কিংডম, 4 কিংডম, কোপল্যান্ডের ক্লাসিফিকেশন পড়েছি, আর্নেস্ট হেকেলের পড়েছি। তারপর আমরা হোয়াইটেকারের 5 কিংডম ক্লাসিফিকেশন পড়েছি। তো 5 কিংডম ক্লাসিফিকেশনে যেভাবে প্ল্যান্ট কিংডমকে ডেসক্রাইব করা হয়েছে, সেখানে কিন্তু প্রোটিস্টা বা ফানজাই এই গ্রুপগুলো কিন্তু প্ল্যান্টের মধ্যে নেই অ্যাকর্ডিং টু আর এইচ হোয়াইটেকার। শুধুমাত্র অ্যালগি, ব্রায়োফাইট, টেরিডোফাইট, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম, এই 5টা গ্রুপ রয়েছে প্ল্যান্ট কিংডমের মধ্যে। সেই জন্য আমরা এগুলোকে খুব ভালো করে পড়বো। অ্যালগি শুরু করার আগে আমি তোমাদের খুব ফান্ডামেন্টালি প্ল্যান্ট কিংডমকে ডেসক্রাইব করবো। খুব ভালো করে মন দিয়ে আমার কথা শোনো। In the previous chapter, we looked at the broad classification of living organisms under the system proposed by Whittaker 1969, wherein he suggested the 5 kingdom classification, that is Monera, Protista, Fungi, Animalia and Plantae. এর আগের চ্যাপ্টার আমরা খুব ব্রডলি লিভিং ওয়ার্ল্ডের বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন আমরা পড়েছি, যেটা হোয়াইটেকার প্রপোজ করেছিলেন 1969-এ। সেটা ছিল 5 কিংডম ক্লাসিফিকেশন। সেখানে আমরা মোনেরা, প্রোটিস্টা, ফাঞ্জি, অ্যানিমেলিয়া এবং প্ল্যান্টি নিয়ে পড়েছি। এই চ্যাপ্টারে আমরা খুব ডিটেলে উইল ফার্দার ক্লাসিফিকেশন উইদিন কিংডম প্ল্যান্টি, পপুলারলি নোন অ্যাজ প্ল্যান্ট কিংডম। আমরা প্ল্যান্ট কিংডম নিয়ে পড়বো। উই মাস্ট স্ট্রেস হিয়ার দ্যাট আওয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য প্ল্যান্ট কিংডম হ্যাজ চেঞ্জড ওভার টাইম। আমরা অবশ্যই এখানে নজর দেবো যে আমাদের প্ল্যান্ট কিংডম নিয়ে দিয়ে যে আমাদের বোঝাপড়া বা আমাদের বুঝতে পারা, সেটা কিন্তু সময়ের সাপেক্ষে চেঞ্জ হয়ে গেছে। এটা কেন বলছি চেঞ্জ হয়ে গেছে? কারণ একটা সময় ফাঞ্জি অ্যান্ড মেম্বার্স অফ দ্য মোনেরা অ্যান্ড প্রোটিস্টা হ্যাভিং সেল ওয়াল হ্যাভ নাও বিন এক্সক্লুডেড ফ্রম প্ল্যান্টি। আগে কিন্তু ফাঞ্জি, মোনেরার কিছু মেম্বার, যেমন ধরো সায়ানোব্যাকটেরিয়া, যেটাকে ব্লু গ্রিন অ্যালগিও বলা হতো, বা কোনো কোনো প্রোটিস্টা যাদের সেল ওয়াল আছে, তাদেরকে কিন্তু আমরা প্ল্যান্টির মধ্যে রেখেছিলাম, আগে রাখা হতো। কিন্তু পরবর্তীকালে ইট হ্যাজ নাও বিন এক্সক্লুডেড ফ্রম প্ল্যান্টি। এটা প্ল্যান্টি থেকে এটা এক্সক্লুডেড হয়ে গেছে থ্রু আর্লিয়ার ক্লাসিফিকেশনস placed them in the same kingdom. So the cyanobacteria that are also referred to as blue green algae, যেটা বললাম, তাহলে cyanobacteria বা যাদের নাম blue green algae ছিল, তারা কিন্তু অ্যাকচুয়ালি algae নয় এখন আর। In this chapter we will describe algae, bryophyte, pteridophyte, gymnosperm and angiosperms under Plantae. এই 5টা গ্রুপ নিয়ে আমরা পড়াশোনা করব। আচ্ছা, এখানে শর্ট কোশ্চেন এমসিকিউ আমরা দেখে নিই। হুইচ অফ দ্য ফলোইং কামস আন্ডার দ্য কিংডম প্ল্যান্টি? এখান থেকে হতে পারে অ্যালগি, ফাঞ্জি, সায়ানোব্যাকটেরিয়া, টেরিডোফাইট, জিমনোস্পার্ম, ব্রায়োফাইট, অ্যাঞ্জিওস্পার্ম। তো এর মধ্যে ফাঞ্জি আর সায়ানোব্যাকটেরিয়া বাদ দিয়ে এ, ডি, ই, এফ, জি, তার মানে এ মানে অ্যালগি, টেরিডোফাইট, জিমনোস্পার্ম, ব্রায়োফাইট, অ্যাঞ্জিওস্পার্ম, এগুলো কিন্তু পড়ছে প্ল্যান্ট কিংডমের মধ্যে। তাহলে এখানে অপশন, কারেক্ট অপশন হচ্ছে অপশন 3টা। এটা হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন দেখো, লেট আস লুক এট দ্য ক্লাসিফিকেশন উইদিন অ্যাঞ্জিওস্পার্ম। আমরা অ্যাঞ্জিওস্পার্মের ক্লাসিফিকেশনটা দেখব টু আন্ডারস্ট্যান্ড সাম অফ দ্য কনসার্নস দ্যাট ইনফ্লুয়েন্স দ্য ক্লাসিফিকেশন সিস্টেম।
The earliest system of classification used only gross superficial morphological characters. আমরা এই যে ক্লাসিফিকেশন দেখব অ্যাঞ্জিওস্পার্মের মধ্যে, সেখানে আমরা দেখব যে সেটা আমাদের এই ক্লাসিফিকেশনটাকে কিছুটা ইনফ্লুয়েন্স করেছে। আর্লিয়েস্ট সিস্টেম অফ ক্লাসিফিকেশন ইউজড অনলি, প্রথম থেকে যে সমস্ত ক্লাসিফিকেশনের সিস্টেম ছিল তার ভিত্তি ছিল গ্রস সুপারফিশিয়াল মরফোলজিক্যাল ক্যারেক্টার্স, মানে একদম বাইরে থেকে যে সমস্ত ক্যারেক্টার আমরা দেখতে পাই, যেমন হ্যাবিট মানে তার স্বভাব, কালার, নাম্বার অ্যান্ড শেপ অফ লিভস, পাতার সংখ্যা, পাতার আকৃতি, তার কালার, তার স্বভাব, বসতি, এগুলো বসতি বলবো না, তার স্বভাব, এই সমস্ত ক্যারেক্টার নিয়ে আমরা ক্লাসিফিকেশন করেছিলাম। দে ওয়ার বেসড মেনলি অন ভেজিটেটিভ ক্যারেক্টার্স, এবং এগুলো ছিল বেসিক্যালি ভেজিটেটিভ ক্যারেক্টার্সের উপরে, অর অন দ্য অ্যান্ড্রোসিয়াম স্ট্রাকচার সিস্টেম গিভেন বাই লিনিয়াস, যেটা লিনিয়াস বলেছিলেন, অ্যান্ড্রোসিয়ামের ওপর বেস করে এদের এই ক্লাসিফিকেশন করা হয়েছিল। সাচ সিস্টেমস ওয়ার আর্টিফিশিয়াল, এই ধরনের সিস্টেমকে তখন বলা হতো আর্টিফিশিয়াল সিস্টেম, বিকজ দে সেপারেটেড দ্য ক্লোজলি রিলেটেড স্পিসিস সিন্স দে ওয়ার বেসড অন এ ফিউ ক্যারেক্টারিস্টিক্স। কিছু ক্যারেক্টারের সিমিলারিটি থাকা সত্ত্বেও যারা খুব ক্লোজলি রিলেটেড গ্রুপ তাদেরকে আমরা সেপারেট করেছিলাম অ্যাকর্ডিং টু আর্টিফিশিয়াল ক্লাসিফিকেশন। অলসো দ্য আর্টিফিশিয়াল সিস্টেম গেভ ইকুয়াল ওয়েটেজ টু ভেজিটেটিভ অ্যান্ড সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স। ভেজিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স বা সেক্সুয়াল, ভেজিটেটিভ মানে হচ্ছে বডিলি ক্যারেক্টারিস্টিক্স বা মরফোলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, আর সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে জননগত বৈশিষ্ট্য। তো এদের ওপর কিন্তু ইকুয়ালি ওয়েটেজ দেওয়া হয়েছিল। দিস ইজ নট অ্যাকসেপ্টেবল সিন্স উই নো দ্যাট অফেন দ্য ভেজিটেটিভ ক্যারেক্টার্স আর মোর ইজিলি অ্যাফেক্টেড বাই এনভায়রনমেন্ট। কিন্তু এটাকে এই ভেজিটেটিভ ক্যারেক্টারের সঙ্গে আমরা সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্সকে ইকুয়ালি জোর দিতে পারি না, কারণ ভেজিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স কিন্তু এনভায়রনমেন্টের সঙ্গে বা সিজনের ইয়েতে কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। অ্যাজ এগেনস্ট দিস ন্যাচারাল ক্লাসিফিকেশন সিস্টেম ডেভেলপ, সেই জন্য আর্টিফিশিয়াল ক্লাসিফিকেশন সিস্টেমটা অনেক ত্রুটিপূর্ণ ছিল বলে পরবর্তীকালে ন্যাচারাল ক্লাসিফিকেশন সিস্টেম বা প্রাকৃতিক শ্রেণীবিন্যাসের যে সিস্টেম সেটা ডেভেলপ করেছে, which were based on natural affinities among the organisms and consider not only the external features but also internal features like ultrastructure, anatomy, embryology and phytochemistry. তাহলে এই ন্যাচারাল ক্লাসিফিকেশন সিস্টেমে আমরা শুধুমাত্র যে এক্সটার্নাল ফিচার দেখেছিলাম তা নয়, এখানে বিভিন্ন ইন্টারনাল ফিচার যেমন আল্ট্রাস্ট্রাকচার, অ্যানাটমি, এমব্রায়োলজি এবং ফাইটোকেমিস্ট্রি নিয়ে আমরা পড়াশোনা করেছিলাম। সাচ এ ক্লাসিফিকেশন ফর ফ্লাওয়ারিং প্ল্যান্টস ওয়াজ গিভেন বাই জর্জ বেনথাম অ্যান্ড জোসেফ ডাল্টন হুকার। তাহলে আর্টিফিশিয়াল ক্লাসিফিকেশন যেটা ক্যারোলাস লিনিয়াস দিয়েছিলেন, পরবর্তীকালে জোসেফ ডাল্টন হুকার এবং জর্জ বেনথাম এরা দিয়েছিলেন ন্যাচারাল ক্লাসিফিকেশন প্ল্যান্টের জন্য। এরপরে কি বলছে দেখো, এই সিস্টেম অফ ক্লাসিফিকেশনকে আমরা একটু সামারি করেছি। তাহলে দেখো বেসিক্যালি আমরা এই প্ল্যান্টের যে ক্লাসিফিকেশনের সিস্টেম সেটাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, একটা আর্টিফিশিয়াল, একটা ন্যাচারাল, একটা ফাইলোজেনেটিক। আর্টিফিশিয়াল ক্লাসিফিকেশন ছিল খুব primitive earliest system of classification and it was based on superficial or morphological characters. Basically আমি সামারি করে লিখেছি দেখো, হ্যাবিট মানে এদের স্বভাব, প্ল্যান্টের স্বভাব, কালার, নাম্বার, শেপ, লিপসের কালার এবং তার নাম্বার বা শেপের উপর বেস করে এই এর ক্যারেক্টারিস্টিক্সগুলো করা হয়েছিল। আর ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশনে আমরা কি দেখেছি, আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশন হচ্ছে তোমার বেসড অন ভেজিটেটিভ ক্যারেক্টার্স অ্যান্ড অ্যান্ড্রোসিয়ামের স্ট্রাকচার। এটা ক্যারোলাস লিনিয়াস প্রপোজ করেছিলেন। এর ড্রব্যাক কি ছিল, সিন্স অনলি টু ক্যারেক্টার্স সেপারেটেড ক্লোজলি রিলেটেড গিভ ইকুয়াল ওয়েট, এটা মানে এরা কি করেছিল যে দুটো ক্যারেক্টার যেটা খুব ক্লোজলি রিলেটেড স্পিসিসকে সেপারেট করেছে তাদেরকে একটা গ্রুপের মধ্যে রেখেছিল, এবং এই আর্টিফিশিয়াল ক্লাসিফিকেশন কি করেছিল, ভেজিটেটিভ এবং রিপ্রোডাক্টিভ ক্যারেক্টারকে ইকুয়াল ওয়েটেজ দিয়েছিল। ভেজিটেটিভ ক্যারেক্টার কিন্তু এনভায়রনমেন্টাল সঙ্গে চেঞ্জ হয়ে যায়, সেটাকে কখনোই ইকুয়াল ওয়েটেজ দেওয়া যায় না। ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন এটা বেনথাম অ্যান্ড হুকার প্রপোজ করেছিলেন, ইট ওয়াজ বেসড অন ন্যাচারাল অ্যাফিনিটিস, প্রাকৃতিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে এটা তৈরি। এটা ইনক্লুডস বোথ এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল ফিচার্স, বাইরের এবং ভেতরের উভয় বৈশিষ্ট্য নিয়ে এটা তৈরি হয়েছিল। এখানে কি কি দেখা হয়েছিল, আল্ট্রাস্ট্রাকচার, গাছের আল্ট্রাস্ট্রাকচার, অ্যানাটমি, ফাইটোকেমিস্ট্রি আর এমব্রায়োলজি, এগুলোর উপরে বেস করে এটা তৈরি হয়েছিল। ফাইলোজেনেটিক হচ্ছে 3 নম্বর সিস্টেম ক্লাসিফিকেশনের বেস্ট। এটা ফাইলোজেনেটিক মানে কি, এটা বেসড অন ইভলিউশনারি রিলেশনশিপ, এবং এটা হচ্ছে মোস্ট অ্যাকসেপ্টেড সিস্টেম অফ ক্লাসিফিকেশন, এবং বিভিন্ন প্ল্যান্টের মধ্যে তাদের বিবর্তনগত সম্পর্কের উপর ভিত্তি করে এটা তৈরি হয়েছিল। অ্যান্ড ইট শোজ সাম ট্যাক্সা হ্যাজ কমন অ্যানসেস্টার, এবং এরা দেখিয়েছিল যে বিভিন্ন ট্যাক্সের কিন্তু কিছু কমন অ্যানসেস্টার থাকে। এরপরে কি বলছে দেখো, অ্যাট প্রেজেন্ট ফাইলোজেনেটিক ক্লাসিফিকেশন সিস্টেম বেসড
on evolutionary relationship between the various organisms are acceptable. এটা বললাম already. These assume that organisms belonging to the same taxa have a common ancestor. Phylogenetic বা evolutionary system of classification কি বলছে যে প্রত্যেকটা গ্রুপ অফ অর্গানিজম বা ভেরিয়াস গ্রুপ অফ অর্গানিজমের মধ্যে একটা ইভলিউশনারি রিলেশনশিপ আছে এবং এদের অনুযায়ী অর্গানিজমস বিলঙ্গিং টু দ্য সেম ট্যাক্সা হ্যাভ এ কমন অ্যানসেস্টার। যে সমস্ত অর্গানিজমরা সেম ট্যাক্সায় বিলং করে তাদের কিন্তু কমন অ্যানসেস্টার দেখা যায়। উই নাও ইউজ ইনফরমেশন ফ্রম মেনি আদার সোর্সেস টু টু হেল্প রিজলভ ডিফিকাল্টিজ ইন ক্লাসিফিকেশন। আমরা বিভিন্ন সোর্স থেকে এটাকে ইউটিলাইজ করতে পারি এবং এই ক্লাসিফিকেশনের ডিফিকাল্টিজটাকে রিজলভ করার জন্য। দিস বিকাম মোর ইম্পর্টেন্ট ওয়েন দেয়ার ইজ নো সাপোর্টিং ফসিল এভিডেন্স। তো এই ক্লাসিফিকেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে যায় যখন কোনো ফসিল এভিডেন্স পাওয়া যায় না। আচ্ছা, এবার দেখো আমরা নিউমেরিক্যাল ট্যাক্সোনমি দেখবো। নিউমেরিক্যাল ট্যাক্সোনমিতে কি করা হয়, হুইচ ইজ নাও ইজিলি ক্যারিড আউট ইউজিং কম্পিউটার। সেটা একটা সফটওয়্যার বেসড taxonomic process, numerical classification based on all observable character। যে দুটো গ্রুপ অফ অর্গানিজম তাদের মধ্যে আমরা যেগুলো অবজারভেবল ক্যারেক্টার, সেই অবজারভেবল ক্যারেক্টারগুলোকে আমরা যদি কিছু নাম্বার দিই বা পয়েন্ট দিই তাহলে সেগুলোকে দিয়ে আমরা সেটাকে সফটওয়্যারে ফেলে আমরা তাদের মধ্যে কি ক্যারেক্টার, বিভিন্ন গ্রুপের মধ্যে যে ক্যারেক্টারগুলো তাদের মধ্যে সিমিলারিটি যদি থাকে তা আমরা 1 পয়েন্ট দিলাম, যদি সিমিলারিটি না থাকে তাহলে একটা 0 দিলাম। তাহলে এইভাবে 1 আর 0-এর বেসিসে বা অন্য কোনো নাম্বার ইউজ করে, হ্যাঁ কোড নাম্বার ইউজ করে সেগুলোকে আমরা ক্লাসিফাই করতে পারি। এটা পুরোটাই সফটওয়্যার বেসড প্রসেস। ইন দিস ওয়ে ইচ ক্যারেক্টার ইজ গিভেন ইকুয়াল ইম্পর্টেন্স অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম হান্ড্রেডস অফ ক্যারেক্টার্স ক্যান বি কনসিডার্ড। এটা পুরোটাই সফটওয়্যার বেসড ক্লাসিফিকেশন, নিউমেরিক্যাল ট্যাক্সোনমি, এবং এতে নাম্বার দেওয়া হয় প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য। এবং এটাতে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত ক্যারেক্টারকে ইকুয়াল ইম্পর্টেন্স দেওয়া হয় এবং 100 ক্যারেক্টার থাকলেও কিন্তু খুব সহজেই সেটাকে কনসিডার করা যায়। সাইটোট্যাক্সোনমি, সাইটো কথাটার মানে হলো সেল। Cytotaxonomy that is based on cytological information like chromosome number, structure, behavior and behavior। তাহলে ক্রোমোজোমের নাম্বার বা ক্রোমোজোমের স্ট্রাকচারের উপর বেস করে আমরা সাইটোলজিক্যাল ইনফরমেশন যেগুলো তার উপর বেস করে যে ট্যাক্সোনমি করা হয় সেটাকে বলা হয় সাইটোট্যাক্সোনমি। কেমোট্যাক্সোনমি দ্যাট ইউজেস দ্য কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট অফ দ্য প্ল্যান্ট। কেমোট্যাক্সোনমি মানে যারা প্ল্যান্টের কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট উপর বেস করে ট্যাক্সোনমি বা ক্লাসিফিকেশন করে টু রিজলভ কনফিউশন অ্যান্ড আর অলসো ইউজড বাই ট্যাক্সোনমিস্ট দিস ডেজ। এই কেমোট্যাক্সোনমি আজকালকার বিজ্ঞানীরা ইউজ করেন। এরপর কি বলছে দেখো, ডিফিকাল্টি ইন ক্লাসিফিকেশন ইউজড আদার সোর্সেস ওয়েন নো ফসিল রেকর্ড। যখন কোনো ফসিল রেকর্ড পাওয়া যায় না, আমরা এর আগে দেখেছি 3 ধরনের ক্লাসিফিকেশন, আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশন, ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন আর ফাইলোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশন। যখন কোনো ফসিল রেকর্ড পাওয়া যায় না, হ্যাঁ, তখন আমরা নিউমেরিক্যাল ট্যাক্সোনমি, সাইটোট্যাক্সোনমি বা কেমোট্যাক্সোনমির রাস্তায় আমরা হাঁটবো। তাহলে নিউমেরিক্যাল ট্যাক্সোনমি কি বলেছে, খুব সংক্ষেপে বলছি, বেসড অন অল অবজারভেবল ক্যারেক্টার। সমস্ত অবজারভেবল ক্যারেক্টারকে এখানে কনসিডার করা হয়। এখানে কম্পিউটারকে ব্যবহার করা হয়। নাম্বার অ্যান্ড কোডস আর অ্যাসাইন টু ইচ ক্যারেক্টার। প্রত্যেকটা ক্যারেক্টারকে একটা নাম্বার বা একটা কোড দেওয়া হবে। সেই ডেটা দেওয়ার পর সেটা সফটওয়্যার সেই ডেটাটা প্রসেস করবে। অল ক্যারেক্টার্স গিভেন ইকুয়াল ইম্পর্টেন্স। প্রত্যেকটা ক্যারেক্টারকে আমাদের ইকুয়াল ইম্পর্টেন্স দেওয়া হয় এই নিউমেরিক্যাল ট্যাক্সোনমিতে। অ্যান্ড ইট ক্যান স্টাডি হান্ড্রেডস ক্যারেক্টার্স অ্যাট ওয়ান। একসঙ্গে 100টা ক্যারেক্টারকে স্টাডি করতে পারে। সাইটোট্যাক্সোনমি কি বলছে, সাইটোলজিক্যাল ইনফরমেশনের ওপর নিয়ে সাইটোট্যাক্সোনমি তৈরি হয়, যেমন ক্রোমোজোম নাম্বার, ক্রোমোজোমের স্ট্রাকচার এবং ক্রোমোজোমের বিহেভিয়ারের ওপরে। কেমোট্যাক্সোনমি কাকে বলছে, ইট ইজ ইউজড প্ল্যান্টস কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট। কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট কি কি হতে পারে প্ল্যান্টের মধ্যে, ডিএনএ, আরএনএ, প্রোটিন বা অন্যান্য অ্যারোমেটিক কম্পাউন্ড, এগুলোর উপর বেস করে যখন ক্লাসিফিকেশন করা হয় তখন তাকে আমরা কেমোট্যাক্সোনমি বলবো। এটা কিন্তু মোস্ট রিলেবল সিস্টেম অফ ক্লাসিফিকেশন। আচ্ছা, এরপরে আমি প্ল্যান্টের যে রিপ্রোডাকশনের জায়গা, বা আমরা জানি প্ল্যান্টের মধ্যে অল্টারনেশন অফ জেনারেশন দেখতে পাওয়া যায়, সেই জায়গাটাকে আমরা খুব ভালো করে বুঝে নেবো কয়েকটা টার্মিনোলজি। তাহলে কিন্তু এর পরের ব্যাপারগুলো আমাদের বুঝতে অনেক সোজা হবে। আমি খুব সহজ করে একদম পাতি বাংলায় তোমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে বলছি, তোমরা জাস্ট মনে রাখো, বারবার শোনো, বারবার রিভিশন দাও, তাহলে তোমাদের মনে থেকে যাবে। তাহলে প্রথম আমি যে টার্মটা বলবো দ্যাট ইজ গ্যামেটোফাইট। এই কথাটা অনেকবার আসবে, এটাকে আমি জিপি দিয়ে লিখলাম। গ্যামেটোফাইট হচ্ছে বেসিক্যালি এন, হ্যাপ্লয়েড হচ্ছে এন, এবং এটা মাল্টি সেলুলার। এটা কাজ হচ্ছে এখান থেকে গ্যামেট তৈরি করবে। তাহলে গ্যামেট যেটা তৈরি হবে সেটাও এন হবে। তাহলে দেখো গ্যামেটোফাইটও এন, গ্যামেটোফাইট থেকে যে গ্যামেট ফর্মেশন হচ্ছে সেটাও এন। তাহলে এন থেকে এন তৈরি হওয়ার প্রসেস হচ্ছে মাইটোসিস। মাইটোসিস সেল ডিভিশন এখানে হবে। তাহলে এটা গেল গ্যামেটোফাইট। এরপর আমরা আছি স্পোরোফাইট। গ্যামেটোফাইট যেমন হ্যাপ্লয়েড ছিল, স্পোরোফাইট হচ্ছে ডিপ্লয়েড, এবং এটা ব্রায়োফাইট, টেরিডোফাইট, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে এটা মাল্টি সেলুলার, বাট অ্যালগির ক্ষেত্রে এটা কিন্তু ইউনিসেলুলার হয়। স্পার্মাটোফাইট এটা হচ্ছে কখন বলবো, যে যখন
স্পার্ম তৈরি হবে, হ্যাঁ মানে সিড তৈরি হবে। এটা কোথায় আমরা দেখতে পাবো? জিমনিওস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে আমরা স্পার্মাটোফাইটা বলা হয়। তো এদের মধ্যে সিড বা স্পার্মাটোফাইট তৈরি হয়, সেজন্য দেখতে স্পার্মাটোফাইটা বলে। এমব্রায়োফাইটা কখন বলবো? যখন এই সিড বা স্পার্ম থেকে যখন এমব্রায়ো তৈরি হবে তখন তাকে আমরা বলবো এমব্রায়োফাইটা। যেমন অ্যালগির ক্ষেত্রে কিন্তু এমব্রায়ো তৈরি হয় না, অ্যালগিতে ইউনিসেলুলার মোস্ট অফ দ্য কেসে, তো সেই ক্ষেত্রে কিন্তু এটা এমব্রায়োফাইট আমরা অ্যালগিতে পাবো না। অ্যালগির পরের গ্রুপ মানে ব্রায়োফাইট, টেরিডোফাইট, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে আমরা এমব্রায়োফাইট পাবো। আচ্ছা, আর্কিগোনিয়েট কাকে বলে? আর্কিগোনিয়েট মানে আর্কিগোনিয়াম থেকে আর্কিগোনিয়েট কথাটা এসেছে, যাদের মধ্যে আর্কিগোনিয়াম বা খুব প্রমিনেন্ট ফিমেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার দেখতে পাওয়া যায় তাকে আর্কিগোনিয়েট বলা হয়। যেমন এটা ব্রায়োফাইট, টেরিডোফাইট বা জিমনোস্পার্মের ক্ষেত্রে দেখা যায়, অ্যালগির ক্ষেত্রে আর্কিগোনিয়াম দেখা যায় না। ট্র্যাকিওফাইট, ট্র্যাকিওফাইট হচ্ছে যাদের ক্ষেত্রে ব্লাড বলছি ভাস্কুলার বান্ডিল আছে, যেমন জাইলেম বা ফ্লোয়েম আছে, তাদেরকে আমরা ট্র্যাকিওফাইট বলবো। ট্র্যাকিয়ারি টিস্যু হচ্ছে জাইলেম ফ্লোয়েম। তাহলে দেখো অ্যালগি বা ব্রায়োফাইট কিন্তু মোস্ট অফ দেম আর অ্যাকোয়াটিক এবং তারা ওয়াটারের কাছাকাছি জায়গায় থাকে, সেই জন্য এদের ক্ষেত্রে কিন্তু ডিরেক্টলি ভাস্কুলার বান্ডিলের প্রয়োজন হয় না, বা এদের ক্ষেত্রে এরা অনেক বেশি সিম্পল স্ট্রাকচার, সেজন্য এদের ক্ষেত্রে আমরা ট্র্যাকিওফাইট মানে তোমার ট্র্যাকিয়া বা ব্লাড ভাস্কুলার বান্ডিল দেখতে পাই না। কিন্তু ট্র্যাকিওফাইট হচ্ছে সেই সমস্ত প্ল্যান্ট যেমন টেরিডোফাইটা, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম, যাদের ক্ষেত্রে ভাস্কুলার বান্ডিল দেখতে পাওয়া যায়, দে আর বেসিক্যালি ভাস্কুলার প্ল্যান্ট, তাদের মধ্যে জাইলেম আর ফ্লোয়েম দেখা যাবে। আর যে সমস্ত প্ল্যান্টের ফ্লাওয়ারিং হয় আমরা তাদেরকে অ্যাঞ্জিওস্পার্ম বলবো। এই অ্যাঞ্জিওস্পার্ম আবার বেসিক্যালি দুরকম বলতে, অ্যাঞ্জিওস্পার্ম বলবো না, মানে বেসিক্যালি আমরা প্ল্যান্টদেরকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ক্রিপ্টোগ্যামি, একটা ফ্যানোরোগ্যামি। ক্রিপ্টোগ্যামি, ক্রিপ্টো কথাটা মানে হচ্ছে হিডেন, আর গ্যামি মানে হচ্ছে এখানে সেক্স অর্গান, তাহলে হিডেন সেক্স অর্গান যাদের আছে তাদের ক্রিপ্টোগ্যামি বলা হয়। এর মধ্যে পড়ছে তিনটে গ্রুপ, অ্যালগি, ব্রায়োফাইটা আর টেরিডোফাইটা। আর ফ্যানেরোগ্যামি হচ্ছে তোমার যাদের মধ্যে এক্সপোজ রিপ্রোডাক্টিভ পার্ট আছে, যেমন জিমনোস্পার্ম আর অ্যাঞ্জিওস্পার্ম হচ্ছে ফ্যানোরোগ্যামির মধ্যে পড়বে। এরপর কি বলছে দেখো, অল্টারেশন অফ জেনারেশন। এখানে আমরা দেখতে পাচ্ছি গ্যামেটোফাইট দিয়ে আমরা শুরু করছি। গ্যামেটোফাইট হচ্ছে এন, সেটা যখন এন হ্যাপ্লয়েডের তোমার গ্যামেট তৈরি করবে তখন এন থেকে এন তৈরি হওয়াটা মাইটোসিসের মাধ্যমে হবে, মাইটোসিস সেল ডিভিশন হয়ে। তারপর যখন দুটো গ্যামেট তৈরি হবে, মেল গ্যামেট ফিমেল গ্যামেট দুটো ফিউজ করে একটা জাইগোট তৈরি করবে এবং জাইগোটটা হবে 2n। সেই জাইগোট থেকে আবার একটা স্পোরোফাইট তৈরি হবে, সেই স্পোরোফাইটটাও হবে 2n। সেই স্পোরোফাইট থেকে দেখো অনেকগুলো মিওটিক সেল ডিভিশন বা মিওসিস করে অনেকগুলো স্পোর তৈরি করবে। স্পোরগুলো হচ্ছে হ্যাপ্লয়েড স্পোর, সেই হ্যাপ্লয়েড স্পোরগুলো আবার জার্মিনেট করে আবার একটা গ্যামেটোফাইট তৈরি করবে, সেটা হবে এন। তো এখানে কিন্তু সাইক্লিক্যালি এই প্রসেসটা চলছে, এটাকে আমরা বলবো অল্টারেশন অফ জেনারেশন। আমি আরেকটা তোমাদের বলে রাখি যে এই মোস্টলি আমরা দেখবো যে অ্যালগি বা ব্রায়োফাইটের ক্ষেত্রে আমরা দেখতে পাবো গ্যামেটোফাইট স্টেজটা প্রমিনেন্ট, কিন্তু টেরিডোফাইট, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে আমরা দেখবো যে স্পোরোফাইটিক স্টেজটা অনেক বেশি ডমিনেন্ট। আচ্ছা, এবার নেক্সট আমরা দেখি কি বলছে। দ্য আর্লিয়েস্ট প্ল্যান্ট ক্লাসিফিকেশন ইউজড হুইচ অফ দ্য ফলোইং গ্রস মরফোলজিক্যাল ক্যারেক্টার। এটা হচ্ছে দেখো কোন ক্যারেক্টারগুলোর উপর জোর দিয়েছিল, হ্যাবিট্যাট, কালার, নাম্বার অ্যান্ড শেপ অফ লিভস। তাহলে অপশন হবে এখানে অল অফ দিস, এই অল অফ দিসটা হচ্ছে আনসার। নেক্সট আমরা যাই, ন্যাচারাল ক্লাসিফিকেশন সিস্টেম ওয়ার বেসড অন ultrastructure, anatomy and embryology, phytochemistry। এটা হবে all of this, সব ক্যারেক্টারগুলোর বেসিসে এটা তৈরি হয়েছিল। Which of the following statement is not true? Artificial classification system separated the closely related species since they are based on few characteristics। এই স্টেটমেন্টটা ঠিক আছে। দিস সিস্টেম মানে আর্টিফিশিয়ালের কথা বলেছে, গিভ ইকুয়াল ওয়েটেজ টু ভেজিটেটিভ অ্যান্ড সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স, এটাও ঠিক আছে। ভেজিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স আর নট ইজিলি অ্যাফেক্টেড বাই এনভায়রনমেন্ট, এই স্টেটমেন্টটা কিন্তু ভুল, দিস ইজ নট ট্রু। আর ফাঞ্জি অ্যান্ড দ্য মেম্বার্স অফ মোনেরা অ্যান্ড প্রোটিস হ্যাভিং সেল ওয়াল হ্যাভ নাও বিন এক্সক্লুডেড ফ্রম প্ল্যান্টি, এটা ঠিক আছে। তাহলে নট ট্রু যেটা, সেটা হচ্ছে 3 নম্বর পয়েন্টটা। নেক্সট কি বলছে দেখো, ন্যাচারাল সিস্টেম ফর ক্লাসিফিকেশন ফর ফ্লাওয়ারিং প্ল্যান্টস ওয়াজ গিভেন বাই বেনথাম অ্যান্ড হুকার। ম্যাচ দ্য ফলোইং ক্লাসিফিকেশন সিস্টেম, কি বলেছে দেখো, ফাইলোজেনেটিক ক্লাসিফিকেশন সিস্টেম, এটা আমরা দেখব। ফাইলোজেনেটিক মানে কি হবে, বেসড অন ইভলিউশনারি ক্যারেক্টারিস্টিক্স। নিউমেরিক্যাল ট্যাক্সোনমি, এটা হচ্ছে বেসড অন নাম্বার অ্যান্ড কোডস অ্যাসাইন টু অল ক্যারেক্টার্স। সাইটোট্যাক্সোনমি, এটা বেসড অন সাইটোলজিক্যাল ইনফরমেশন। Chemotaxonomy, based on chemical constituents of the plant.
তাহলে এখানে রাইট আনসার কি হবে? এটা হচ্ছে 4, বিটা হচ্ছে 3, তাহলে A4 B3, সিটা হচ্ছে 1 আর ডিটা হচ্ছে 2, তাহলে A4 B3 C1 D2, তাহলে এটা হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট, আচ্ছা এবার কি বলছে দেখো, অ্যালগি আমরা এনসিইআরটি থেকে পড়ি, অ্যালগিটা মন দিয়ে শোনো। অ্যালগি আর ক্লোরোফিল বিয়ারিং সিম্পল থ্যালয়েড, থ্যালয়েড মানে হচ্ছে থ্যালাস লাইক বা স্যাক লাইক, যাদের ট্রু রুট বা ট্রু স্টেম বা ট্রু লিফ থাকে না তাদেরকে আমরা থ্যালয়েড বলবো বা থ্যালাস লাইক বলবো। দে আর বেসিক্যালি ক্লোরোফিল বিয়ারিং সিম্পল থ্যালয়েড অ্যান্ড দে আর অটোট্রফিক অ্যান্ড লার্জলি অ্যাকোয়াটিক। অটোট্রফিক মানে যারা নিজেদের খাবার নিজেরাই তৈরি করতে পারে। দে আর লার্জলি অ্যাকোয়াটিক, বোথ ফ্রেশ water and marine organism. They occur in a variety of other habitats, তাহলে বিভিন্ন হ্যাবিটেটে এরা থাকে, ময়েস্ট স্টোন, সয়েল, উড এসব জায়গায় এরা থাকে। Some of them also occur in association with fungi, lichen and animals on sloth bear, তাহলে এরা অনেক ক্ষেত্রে দেখা যায় যে ফানজাইয়ের সঙ্গে অ্যালগি লাইকেন এর মধ্যে থাকে, একটা সিম্বায়োটিক রিলেশনশিপ তৈরি করে, আবার কখনো একটা অ্যানিমালের সঙ্গে একটা রিলেশনশিপ তৈরি করে, এবং স্লথ বিয়ারের মধ্যে দেখতে পাওয়া যায়, আমরা এখানে দেখতে পাচ্ছি। স্লথ বিয়ার হচ্ছে বেসিক্যালি দে আর নেটিভ টু রেন ফরেস্ট অফ সেন্ট্রাল অ্যান্ড সাউথ আমেরিকা। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি দেখো, এই যে ট্রাইকোফিলাস ওয়েলক্রি, এটা হচ্ছে একটা গ্রিন অ্যালগা বিলঙ্গিং টু ক্লাস ক্লোরোফাইসি। এরা এই স্লথ বিয়ারের ফাড়ের উপর এরা গ্রো করে। তো এটা দেখো স্লথ বিয়ারের কি সুবিধা, এদের একটা মিমিক্রিতে যে ব্যাকগ্রাউন্ডে আছে সে ব্যাকগ্রাউন্ড থেকে নিজেদেরকে মিমিক করে রাখতে পারে, তাহলে এদের যারা প্রিয়েটার তাদেরকে চট করে আইডেন্টিফাই করতে পারে না। আর এদের ক্ষেত্রে কি হয়, এরা কিন্তু নিউট্রিয়েন্ট বা মিনারেলস কিন্তু স্লথের বডি থেকে এরা অ্যাবজর্ব করে নেয় অ্যালগিতে, তাহলে এটা একটা সিম্বায়োটিক রিলেশনশিপের এক্সাম্পল আমরা বুঝতে পারলাম। দ্য ফর্ম অ্যান্ড সাইজ অফ অ্যালগি ইজ হাইলি ভ্যারিয়েবল। অ্যালগির যে সাইজ এবং তার যে কীরকম দেখতে সেটা কিন্তু হাইলি ভ্যারিয়েবল হয়, রেঞ্জিং ফ্রম কোলোনিয়াল ফর্মস লাইক ভলবক্স অ্যান্ড দ্য ফিলামেন্টাস ফর্মস লাইক ইউলোথ্রিক্স অ্যান্ড স্পাইরোগাইডা। তাহলে এরা ভলবক্সের মতন কোলোনিয়াল ফর্ম এবং ইউলোথ্রিক্স বা স্পাইরোগাইডার মতন ফিলামেন্টাস ফর্ম থেকে এরা গ্রো করে। A few of the marine forms such as kelps form massive plant body, তাহলে কিছু আমরা মেরিন ফর্ম পাবো যেমন কেল্প, এরা কিন্তু একটা ম্যাসিভ প্ল্যান্ট বডি তৈরি করবে। আচ্ছা এবার দেখো আমরা খুব সামারিতে কি বলছি, অ্যালগি হচ্ছে একটা সিম্পল ক্লোরোফিল বিয়ারিং থ্যালয়েড অটোট্রপিক অর্গানিজম। এরা মেনলি অ্যাকোয়াটিক হয়, এদের মধ্যে কেউ কেউ ফ্রেশ ওয়াটার হতে পারে বা আবার কেউ কেউ মেরিন হতে পারে। এরা আবার কখনো কখনো ফ্রেশ স্টোনের ওপরে থাকে বা সয়েল বা উডের ওপর থাকতে পারে। কখনো কখনো এরা ফানজাইয়ের সঙ্গে অ্যাসোসিয়েশন তৈরি করে, অ্যালগি সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন, সেটাকে আমরা লাইকেন বলবো। আবার অ্যানিম্যালের সঙ্গে অনেক সময় সিম্বায়োটিক রিলেশনশিপ তৈরি করে, যেটাকে আমরা এপিজোইক বলি, যেমন স্লথ বিয়ার বা অনেক সময় স্নেলের ক্ষেত্রে দেখতে পারি। এদের সাইজ বা ফর্ম কিন্তু ভ্যারিয়েবল। এরা কোলোনিয়াল হতে পারে যেমন ভলবক্স, ফিলামেন্টাস হতে পারে যেমন ইউলোথ্রিক্স আর স্পাইরোগাইডা। কেল্পস হচ্ছে একটা মেরিন অ্যালগি যেটা একটা মেসিভ বডি ফর্ম তৈরি করে, এটা 100 মিটার অবধি হতে পারে। আচ্ছা অ্যালগির ক্ষেত্রে রিপ্রোডাকশন আমরা 3 রকম দেখতে পাই, ভেজিটেটিভ রিপ্রোডাকশন, অ্যাসেক্সুয়াল অ্যান্ড সেক্সুয়াল। তাহলে ভেজিটেটিভের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, ফ্র্যাগমেন্টেশন, ইচ ফ্র্যাগমেন্ট থেকে একটা নতুন থ্যালাস তৈরি হবে। অ্যাসেক্সুয়াল হচ্ছে স্পোর ফর্মেশন দেখতে পাওয়া যায়, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি জু স্পোর তৈরি হচ্ছে, এটা ফ্ল্যাজেলেটেড মোটাইল স্পোর, এটা একটা নতুন প্ল্যান্ট তৈরি করে এই ফ্ল্যাজেলেটেড মোটাইল স্পোর থেকে। সেক্সুয়াল রিপ্রোডাকশন হচ্ছে গ্যামেটিক ফিউশন হয়, যেটা আইসোগ্যামাস হতে পারে, অ্যানাইসোগ্যামাস হতে পারে বা উগ্যামাস হতে পারে। আইসোগ্যামাসের ক্ষেত্রে কি হবে, যে দুটো গ্যামেট একজন ফ্ল্যাজেলেটেড হতে পারে বা একজন নন ফ্ল্যাজেলেটেড হতে পারে, কিন্তু দুজনেই সিমিলার ইন সাইজ হবে। নন ফ্ল্যাজেলেটেড যদি হয় বা নন মোটাইল হয়, সেটা আমরা স্পাইরোগাইডার ক্ষেত্রে সেই ধরনের আইসোগ্যামাস দেখবো। আর ফ্ল্যাজেলেটেড গ্যামেট দুটোই সিমিলার ইন সাইজ, এটা আমরা ইউলোথ্রিক্সের ক্ষেত্রে দেখতে পাবো। অ্যানাইসোগ্যামাসের ক্ষেত্রে দুটোই তোমার ডিসিমিলার গ্যামেটের ফিউশন হয়, যেমন উডোগোনিয়ার ক্ষেত্রে বা উডোরিয়ার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। উগ্যামাস হচ্ছে ভলবক্স বা ফিউকাসে দেখা যায়। এখানে উগ্যামাসে হচ্ছে ফিমেল গ্যামেটটা লার্জ, নন মোটাইল হয় বা স্ট্যাটিক, আর এখানে মেল গ্যামেটটা হচ্ছে স্মলার এবং মোটাইল। তো কি বলছে দেখো, দ্য অ্যালগি রিপ্রোডিউস বাই ভেজিটেটিভ, asexual and sexual method, এটাই বললাম। vegetative reproduction is by fragmentation, each fragment is developed into a thallus. Asexual reproduction by the production of different types of spore, asexual reproduction টা হয় অযৌন জনন বিভিন্ন ধরনের স্পোরের মাধ্যমে। The most common being the zoospore, এদের মধ্যে সবচেয়ে কমন স্পোর হচ্ছে জুস্পোর। They are flagellated or motile and on germination gives rise to new plant, তাহলে এরা হচ্ছে ফ্ল্যাজেলেটেড
বা মোটাইল এবং এটা জার্মিনেশন হয়ে নতুন প্ল্যান্ট তৈরি করে। সেক্সুয়াল রিপ্রোডাকশন টেক্স প্লেস থ্রু ফিউশন অফ টু গ্যামেটস। এদের সেক্সুয়াল রিপ্রোডাকশন হবে দুটো গ্যামেট ফিউজ করে গিয়ে। দ্য গ্যামেটস ক্যান বি ফ্ল্যাজিলেটেড অ্যান্ড সিমিলার ইন সাইজ। ফ্ল্যাজিলেটেড হয় বা সাইজে সিমিলার হয় ইউলোথ্রিক্সের ক্ষেত্রে আমরা বললাম। নন মোটাইল বা নন ফ্ল্যাজিলেটেড হয় কিন্তু সিমিলার ইন সাইজ হয় স্পাইরোগাইডার ক্ষেত্রে। সাচ রিপ্রোডাকশন ইজ কল্ড আইসোগ্যামাস। ফিউশন অফ টু গ্যামেটস ডিসিমিলার ইন সাইজ, যদি এই গ্যামেটগুলো ফিউজ করে এবং যদি ডিসিমিলার ইন সাইজের হয় অ্যাজ ইন স্পিসিস অফ ইউডোরিনা ইজ টার্মড অ্যাজ অ্যানাইসোগ্যামাস। তাহলে অ্যানাইসোগ্যামাসের এক্সাম্পল হচ্ছে ইউডোরিনা। ফিউশন বিটুইন ওয়ান লার্জ নন মোটাইল স্ট্যাটিক ফিমেল গ্যামেট অ্যান্ড এ স্মলার মোটাইল মেল গ্যামেট ইজ টার্মড অ্যাজ উগ্যামাস, যেটা ভলভক্স বা ফিউকাসের ক্ষেত্রে দেখা যায়। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো এটা প্রথম যেটা আমরা দেখেছি এটা হচ্ছে একটা গ্রিন অ্যালগি ভলভক্স। এটা হচ্ছে কোলোনিয়াল অ্যান্ড ইট শোজ উগ্যামাস টাইপ অফ রিপ্রোডাকশন। আচ্ছা, 2 নম্বরে আমরা দেখছি ইউলোথ্রিক্স। ইউলোথ্রিক্স এটা গ্রিন ফিলামেন্টাস অ্যালগি, এটাতে আইসোগামাস টাইপের হয় এবং এতে মোটাইল গ্যামেট থাকে। তারপর আমরা দেখতে পাচ্ছি ব্রাউন অ্যালগি। ব্রাউন অ্যালগি প্রথমটা হচ্ছে ল্যামিনেরিয়া। ল্যামিনেরিয়ার মধ্যে যে লিফ লাইক স্ট্রাকচার আছে এটাকে ফন্ট বলে। স্টেম লাইক স্ট্রাকচারটাকে বলা হয় স্টাইপ। আর যেটা রুটের মতন আছে, যেটা কোনো একটা সাপোর্ট দেয় বা কোনো একটা অ্যাঙ্কারিংয়ে হেল্প করে, সেটাকে আমরা বলবো হোল্ড ফাস্ট। ল্যামিনেরিয়া ছাড়া আমরা দেখছি তোমার ফিউকাস। ফিউকাসের ক্ষেত্রে আমরা এয়ার ব্লাডার দেখতে পাই, যেটা এদের বুয়েন্সিতে হেল্প করে, এদের ফ্লোট করতে হেল্প করে। ফ্রন্ট এদের আছে, ফ্রন্টটা এদের লিফ লাইক স্ট্রাকচার। মিড রিবটা খুব প্রমিনেন্ট, এদের হোল্ড ফাস্ট দেখা যায়, যেটা এদের অ্যাঙ্কারেজে হেল্প করে। তারপর 3 নম্বর ব্রাউন অ্যালগি হচ্ছে, এখানে দেওয়া আছে ছবি, যেটা ডিকটিওটা। ডিকটিওটার ক্ষেত্রে ফ্রন্টটা দেখো দুটো ভাগে ভাগ করা রয়েছে এবং নিচে স্টাইপ বা স্টেম লাইক স্ট্রাকচার দেখতে পাওয়া যায়। তারপর কি বলেছে দেখো, একদম নিচের লাইনে বলেছে এটা রেড অ্যালগি। রেড অ্যালগি এটা হচ্ছে পরফাইডার ছবি, এখানে ফ্রন্ট দেখতে পাওয়া যাচ্ছে লিফ লাইক স্ট্রাকচার। আর এটা হচ্ছে পলিসাইফোনিয়া, এখানে একটা মেইন অ্যাক্সিস আছে আর ব্রাঞ্চেসের মধ্যে আমার লিফ লাইক স্ট্রাকচারগুলো আছে। যাই হোক, এরপরে কি বলছে দেখো, অ্যালগি আর ইউজফুল টু ম্যান ইন এ ভ্যারাইটি অফ ওয়েজ। অ্যালগি বিভিন্নভাবে মানুষকে সাহায্য করতে পারে। আমরা ইকোনমিক ইম্পর্টেন্স পড়বো এখানে। অ্যাটলিস্ট a half of the total carbon dioxide fixation on earth is carried out by algae। তাহলে আমাদের টোটাল আর্থের যে কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশন তার 50% করবে কিন্তু অ্যালগি থ্রু ফটোসিনথেসিস। বিং ফটোসিনথেটিক দে ইনক্রিজ দ্য লেভেল অফ ডিজলভড অক্সিজেন ইন দ্য ইমিডিয়েট এনভায়রনমেন্ট। এই ফটোসিনথেটিক করতে পারে বলে কিন্তু এরা আমাদের ইমিডিয়েট এনভায়রনমেন্টের মধ্যে ডিজলভ অক্সিজেনের যে লেভেল সেটাকে বাড়িয়ে দেয়। দেয়ার আর প্যারামাউন্ট ইম্পর্টেন্স অ্যাজ প্রাইমারি প্রডিউসার অফ এনার্জি রিচ কম্পাউন্ড। এরা কিন্তু এনার্জি রিচ কম্পাউন্ড হিসেবে একটা খুব প্যারামাউন্ট ইম্পর্টেন্ট, which form the basis of food cycle of all aquatic animal। এরা সমস্ত অ্যাকোয়াটিক অ্যানিমালদের ক্ষেত্রে এরা একটা ফুড সাইকেল তৈরি করছে। Many species of Porphyra, Laminaria and Sargassum are among the 70 species of marine algae used as food। তাহলে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্পিসিস যেমন পরফাইডা, ল্যামিনারিয়া বা সার্গাসামের ক্ষেত্রে আমরা 70 ডিফারেন্ট স্পিসিস পাবো মেরিন অ্যালগি, যেগুলো আমরা খাবার হিসেবে ব্যবহার করতে পারি। সার্টেন মেরিন অ্যালগি অ্যান্ড রেড অ্যালগি প্রডিউস লার্জ অ্যামাউন্ট অফ হাইড্রোকোলয়েডস। হাইড্রোকোলয়েড হচ্ছে বেসিক্যালি ওয়াটার হোল্ডিং সাবস্টেন্স। বিভিন্ন মেরিন অ্যালগি বা রেড অ্যালগি এগুলো হাইড্রোকোলয়েডগুলো তৈরি করে, যেমন অ্যালগিন এটা ব্রাউন অ্যালগি তৈরি করছে, বা ক্যারাজিন এটা রেড অ্যালগি তৈরি করে, হুইচ আর ইউজড কমার্শিয়ালি। অ্যালগিন বা ক্যারাজিন এগুলো কমার্শিয়ালি ইউজ করতে পারি আমরা। আগার on the one of the commercial products obtained from Gelidium and Gracilaria। আগার হচ্ছে একটা অন্য কমার্শিয়াল প্রোডাক্ট যেটা আমরা জেলিডিয়াম বা গ্রাসিলেরিয়া থেকে পাই, and used to grow microbes and in preparation of ice creams and jelly। এরা মাইক্রোবসের গ্রোথে এবং আইসক্রিম বা জেলি প্রিপারেশনে জেলিডিয়াম বা গ্রাসিলেরিয়া ইউজ করা হয়। ক্লোরেলা হচ্ছে একটা ইউনিসেলুলার অ্যালগা রিচ ইন প্রোটিনস। ক্লোরেলা হচ্ছে একটা ইউনিসেলুলার অ্যালগা যেটা প্রোটিন রিচ অ্যান্ড ইউজড অ্যাজ ফুড সাপ্লিমেন্ট ইভেন বাই স্পেস ট্রাভেলার। স্পেস ট্রাভেলারদের ক্ষেত্রে এটা ফুড সাপ্লিমেন্ট হিসেবে ইউজ করা হয়। অ্যালগিদেরকে আমরা বেসিক্যালি 3টে ক্লাসে ভাগ করতে পারি ফান্ডামেন্টালি। ক্লোরোফাইসি মানে গ্রিন অ্যালগি, ফিওফাইসি হচ্ছে ব্রাউন অ্যালগি, আর রোডোফাইসি হচ্ছে রেড অ্যালগি। তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি যে এদের যে প্যারামাউন্ট এনার্জি রিচ এলিমেন্ট যেটা থাকে সেটা হচ্ছে বেসিক্যালি প্রোটিন। আচ্ছা, আমরা ইউজেস অফ অ্যালগিতে কি দেখলাম, তাহলে 50% অফ টোটাল CO2 প্রডিউস করছে অ্যালগিটা, যেটা প্ল্যান্টের কাজে লাগছে। অ্যালগি মানে হেল্প দে আর ফটোসিনথেটিক হয়। দে ইনক্রিজ ডিজলভ অক্সিজেন ইন ইমিডিয়েট এনভায়রনমেন্ট। ইমিডিয়েট এনভায়রনমেন্টে এরা অক্সিজেনটাকে ইনক্রিজ করে। দে আর দ্য প্রাইমারি প্রডিউসার অফ এনার্জি রিচ কম্পাউন্ড। তাহলে এনার্জি রিচ কম্পাউন্ড মানে প্রোটিন, তাহলে প্রোটিন রিচ কম্পাউন্ড এদের মধ্যে আছে যেটা তৈরি করে। অ্যান্ড বেসিস অফ ফুড সাইকেল অফ অল অ্যাকোয়াটিক অ্যানিমাল। এবং প্রোটিন রিচ অর্গানিজম হওয়া এদের মধ্যে এটা হচ্ছে সমস্ত অ্যাকোয়াটিক অর্গানিজমের একটা বেসিক ফুড সাইকেল এখান থেকে স্টার্ট হয়।
মেরিন অ্যালগি ইউজড অ্যাজ ফুড, প্রায় 70টা মেরিন অ্যালগি স্পিসিস আছে যেগুলো খাবার হিসেবে আমরা ব্যবহার করতে পারি, যেমন পরফাইডা, ল্যামিনেরিয়া, সার্গাসাম এটসেট্রা। মেরিন অ্যালগি তোমার ব্রাউন অ্যালগি বা রেড অ্যালগি হতে পারে। এরা হাইড্রোকলয়েড তৈরি করে, হাইড্রোকলয়েড মানে যেটা ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি আছে, তাহলে এটা কমার্শিয়ালি আমরা ইউজ করতে পারি। অ্যালগিন হচ্ছে ব্রাউন অ্যালগি থেকে পাওয়া যায়, অ্যালগিন হচ্ছে ব্রাউন অ্যালগি থেকে পাওয়া হাইড্রোক্লোরাইড, আর রেড অ্যালগি থেকে পাওয়া হাইড্রোক্লোরাইডের এক্সাম্পল হচ্ছে ক্যারাচিন। আচ্ছা, এবার কি বলছি দেখো, গ্র্যাসিলেরিয়া আর জেলিডিয়াম দুটোই কিন্তু আগার তৈরি করতে ব্যবহার করা হয়। আগারটা কোথায় লাগে? মাইক্রোবের গ্রোথে কাজে লাগে, মাইক্রোবের নিউট্রিয়েন্ট মিডিয়াম হিসেবে আগার কাজ করে, এবং আইসক্রিম বা জেলি প্রিপারেশনে আগার ইউজ করা হয়। ক্লোরেল্লা হচ্ছে একটা ইউনিসেলুলার অ্যালগি যেটা প্রোটিন রিচ, এবং এটা স্পেস ট্রাভেলারদের ক্ষেত্রে এটা ফুড সাপ্লিমেন্ট হিসেবে ইউজ করা হয়। অ্যালগি আর অর্গানিজমস হ্যাভিং ক্লোরোফিল, থ্যালয়েড, অটোট্রপিক অ্যান্ড মোস্টলি অ্যাকোয়াটিক। এটা আনসার হবে অল অফ দিস। নেক্সট কোয়েশ্চেন, অ্যালগি অকারিং ইন অ্যাসোসিয়েশন উইথ ফাঞ্জি ইজ নোন অ্যাজ লাইকেন। হুইচ অফ দ্য ফলোইং ইজ ইউনিসেলুলার অ্যালগি? এটা হচ্ছে ক্ল্যামাইডোমোনাস। কোলোনিয়াল অ্যালগি এক্সাম্পল হচ্ছে ভলভক্স। ফিলামেন্টাস ফর্ম অফ অ্যালগি হচ্ছে ইউলোথ্রিক্স, এটা ছাড়া স্পাইরোগাইডাও অ্যানাদার টাইপ অফ ফিলামেন্টাস অ্যালগি, আর একটা এক্সাম্পল। স্পাইরোগাইডা ইজ হুইচ ফর্ম অফ অ্যালগি? আমরা বলতে পারি এটা ফিলামেন্টাস অ্যালগি। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ম্যাসিভ প্ল্যান্ট বডি ফর্ম? কেল্প। কেল্প একটা ম্যাসিভ প্ল্যান্ট বডি ফর্ম করে, ওটা 100 মিটার অবধি হতে পারে। ভেজিটেটিভ রিপ্রোডাকশন ইন অ্যালগি ইজ বাই, তাহলে অ্যালগির ক্ষেত্রে যে ভেজিটেটিভ রিপ্রোডাকশন হয় সেটা হয় ফ্র্যাগমেন্টেশন হয়ে। একটা বডিটা অনেকগুলো ফ্র্যাগমেন্টে ভাগ হয়ে যায় এবং প্রত্যেকটা ফ্র্যাগমেন্ট থেকে একটা করে থ্যালয়েড বা থ্যালাস লাইক স্ট্রাকচার তৈরি হয়। ইচ ফ্র্যাগমেন্ট ডিউরিং ফ্র্যাগমেন্টেশন ইন অ্যালগি রেজাল্টস ইন থ্যালাস, তাহলে ফ্র্যাগমেন্টেশন পদ্ধতি যখন চলে তখন প্রত্যেকটা ফ্র্যাগমেন্ট থেকে একটা করে অ্যালগির থ্যালাস তৈরি হয়। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন ইন অ্যালগি টেক্স প্লেস বাই জুস্পোর, তাহলে এদের ক্ষেত্রে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন তো আমরা জানি স্পোর লাগে, আর অ্যালগির ক্ষেত্রে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনে যে স্পোরটা লাগে দ্যাট ইজ মোটাইল স্পোর এবং ফ্ল্যাজেলেটেড স্পোর, সেই জন্য এটাকে আমরা জুস্পোর বলছি। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাক্টিভ স্পোর্স ইন অ্যালগি আর ফ্ল্যাজেলেটেড, নন ফ্ল্যাজেলেটেড, মোটাইল, নন মোটাইল। এটা হবে বোথ এ অ্যান্ড সি, অর্থাৎ ফ্ল্যাজেলেটেড এবং মোটাইল। স্পাইরোগাইডা প্রডিউসেস স্পোর্স ফর সেক্সুয়াল রিপ্রোডাকশন, তাহলে এটা হবে নন ফ্ল্যাজেলেটেড অ্যান্ড সিমিলার ইন সাইজ, অর্থাৎ এটা হচ্ছে আইসোগ্যামাস। ইন অ্যানাইসোগ্যামাস রিপ্রোডাকশন স্পোর্স আর ডিসিমিলার ইন সাইজ, এটা হবে অপশন সিটা। ইন আইসোগ্যামাস রিপ্রোডাকশন স্পোর্স আর বোথ এ আর বি, ফ্ল্যাজেলেটেড নয়, সিমিলার ইন সাইজ নয়, ডিসিমিলার ইন সাইজও নয়, এটা ইউলোথ্রিক্স হচ্ছে এর এক্সাম্পল। বোথ এ আর বিটাই হবে, অর্থাৎ ফ্ল্যাজেলেটেড আর ডিসিমিলার ইন সাইজ, এই ফ্ল্যাজেলেটেড অ্যান্ড সিমিলার ইন সাইজ। উগ্যামাস রিপ্রোডাকশন আমরা কি দেখতে পাবো? মেল গ্যামেট ইজ স্মলার অ্যান্ড মোটাইল, আর ফিমেল গ্যামেট হচ্ছে লার্জ আর মোটাইল। তাহলে এখানে কারেক্ট আনসার হচ্ছে বোথ এ অ্যান্ড ডি, এটা হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন, উগ্যামাস মোড অফ রিপ্রোডাকশন টেক্স প্লেস ইন, উগ্যামাস মোড ভলভক্সের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, ফিউকাসের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ গ্রিন অ্যালগি? ক্ল্যামাইডোমোনাস, কারা, ভলভক্স, গ্রিন অ্যালগি, তাহলে ল্যামিনেরিয়া হচ্ছে গ্রিন অ্যালগি নয়, এটা রেড অ্যালগির এক্সাম্পল। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ব্রাউন অ্যালগি? এখানে ল্যামিনেরিয়া, ফিউকাস, ডিকটোটা সবগুলোই ব্রাউন অ্যালগির এক্সাম্পল, শুধুমাত্র পরফাইরাটা ব্রাউন অ্যালগি নয়, এটা হচ্ছে একটা রেড অ্যালগি। পলিসাইফোনিয়া, এটা হচ্ছে একটা রেড অ্যালগির এক্সাম্পল। Algae carry out about what percentage of carbon dioxide formation on fixation on Earth? এটা হচ্ছে আনসার হবে 50%. Algae are at which trophic level in food chain? অ্যালগিরা হচ্ছে ফুড চেনের মধ্যে এরা প্রাইমারি প্রডিউসার হিসেবে থাকে। ক্লোরোফিল অ্যাসিড নিজের খাবার নিজেরাই তৈরি করতে পারে, দেয়ার অটোট্রপিক। হুইচ অফ দ্য ফলোইং অ্যালগাল স্পিসিস আর ইউজড অ্যাজ ফুড? তাহলে এর মধ্যে পরফাইডা, ল্যামিনারিয়া, সার্কাসাম সবগুলোই হয়, তাহলে অল অফ দিস হচ্ছে ইউজড অ্যাজ ফুড। অ্যালগিন ইজ প্রডিউসড বাই, এটা একটা ব্রাউন অ্যালগি থেকে এটা তৈরি হয়, বা বেসিক্যালি যেটা মেরিন অ্যালগি,
তাই আমার অপশনটা ভুল আছে, এটা আনসার হবে অ্যালগিন ইজ প্রডিউসড বাই, না সরি, অ্যালগিন ইজ প্রডিউসড বাই রেড অ্যালগি। ক্যারাজিন ইজ প্রডিউস, সরি ভুল বললাম, অ্যালগিন ইজ প্রডিউসড বাই ব্রাউন অ্যালগি, তাহলে ক্যারাজিনটা হচ্ছে রেড অ্যালগি থেকে তৈরি হয়। ওয়াটার হোল্ডিং সাবস্টেন্স কোনগুলো? এটা হচ্ছে তোমার সাবস্টেন্স দ্যাট ওয়াটার হোল্ডিং সাবস্টেন্স, ওয়াটার হাইড্রোকোলয়েড হচ্ছে ওয়াটার হোল্ডিং সাবস্টেন্স, যেগুলো এটা হবে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং অ্যাক্ট অ্যাজ হাইড্রোকোলয়েড? এটা হচ্ছে তোমার ক্যারাজিন অ্যান্ড অ্যালগিন, এই দুটো হাইড্রোক্লোরাইড হিসেবে ইউজ করা হয়। আগার ইজ ইউজ টু গ্রো মাইক্রোবস, এটা ঠিক আছে। ইন প্রিপারেশন অফ আইসক্রিম, ইন জেলি প্রিপারেশন, তাহলে আনসারটা হবে অল অফ দিস। আগার ইজ অবটেন ফ্রম হুইচ অফ দ্য ফলোইং? জেলিডিয়াম, স্পিরুলিনা, ক্লোরেল্লা, নান অফ দিস, এটা হবে জেলিডিয়াম। আর একটা আছে গ্রাসিলেরিয়া, দুটোর ক্ষেত্রে আমরা আগার পাবো। স্পিরুলিনা ইজ এ ইউনিসেলুলার অ্যালগি, প্রোটিন রিচ অ্যালগি ইউজড অ্যাজ ফুড সাপ্লিমেন্ট, তাহলে এটা হবে আনসার হবে অপশন বি, সি, ডি এটা। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ক্লাস অফ অ্যালগি? এর মধ্যে ক্লোরোফাইসি, ফিওফাইসি, রোডোফাইসি হচ্ছে অ্যালগি তিনটে ক্লাস, কিন্তু ব্যাসিডিওমাইসিটিস হচ্ছে এটা ফাঙ্গাসের একটা ক্লাস, এটা অ্যালগির মধ্যে পড়বে না। থ্যাংক ইউ, আজকে তার মধ্যে এতটাই থাকলো, তোমরা মন দিয়ে ভালো করে পড়ো। আমরা পরের দিন আবার আমরা এর পার্ট 2টা পড়বো, অ্যালকিল ক্লাসিফিকেশন থেকে আমরা নেক্সট ক্লাসে স্টার্ট করবো।